যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে। ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, বিনিময়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। খুলনায় জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 6টি ইউনিট। রাজধানীর গ্রিন সুপার মার্কেটের পেছনের বস্তিতে আগুন। সিগন্যাল বাতি ছাড়া শুধু হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। তীব্র যানজটে নাকাল নগরবাসী, সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এবং প্রচণ্ড দাবদাহে ভরা মৌসুমীয় যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণ উৎপাদন ব্যাহত, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। যৌন হয়রানির মামলায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। তাকে নিম্ন আদালতে নেওয়া হচ্ছে। গতরাত 2:30টায় ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছিল পুলিশ। মাহফুজুর রশিদকে গ্রেফতারের খবরে থানার সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিষয়টিকে স্বাগত জানিয়ে তারা জানান, তাদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। তবে বিষয়টিকে সাজানো বলে মন্তব্য করেছেন অভিযুক্তের চাচাতো ভাই। গত শনিবার ছাত্রী লাঞ্ছনার খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। বন্ধ হয়ে যায় শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা। এমন পরিস্থিতিতে ভিসি দপ্তর থেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে একটা নিয়মিত মামলা, যৌন হয়রানির মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে গত রাতে। আমরা মামলাটা তদন্ত করতেছি। সাধারণ ভাষা যেটা, সেই ভাষাটাই বলা হয় যৌন হয়রানি। এটি যৌন হয়রানির ধারাটাই নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারা। এখন আমরা যেহেতু তার বিরুদ্ধে একটা মিথ্যা হয়েছে, ষড়যন্ত্রমূলক কেস হয়েছে, আমরা আইনি আশ্রয় নেব। আইনি প্রক্রিয়া যেভাবে হয় তারা আমরা করব এবং আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা যারা মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আমাদের যারা ভিকটিম ছিল, ছোট বোন বড় বোন থেকে নানান উপায়ে হুমকি ধামকি দিচ্ছিলেন, সেই জন্য আমরা আমাদের বড় ভাইদেরকে যখন জানাই আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে, তখন আমাদের একজন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ভিকটিমকে সেফ সাইডে রাখার জন্য নিজে বাদী হয়ে আজকে গতকালকে মামলাটি করেন। দর্শক, আমরা সরাসরি যাব নিম্ন আদালতে। সেখানে এই যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত যিনি শিক্ষক রয়েছেন তাকে যেমনি নেওয়া হচ্ছে, তেমনি আপনারা জানেন জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো 5 জনকে বাংলাদেশের পুলিশ আটক করেছে এবং আটক করে তাদেরও আজকে রিমান্ডের জন্য আদালতে তোলা হবে। নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিকের কাছে যাচ্ছি। সাদিক, কি খবর রয়েছে? দুটি আসলে বড় ঘটনা রয়েছে, আপনার কাছে জানতে চাই। সৌমিত্র, আমি ঢাকার সিএমএম কোর্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে এখন থেকে 2 মিনিট আগে কলাবাগান থানা পুলিশ, আপনি জানেন যে আহসানুল্লাহ ইউনিভার্সিটির একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির যে অভিযোগে মামলা হয়েছিল, সেই অভিযুক্ত শিক্ষককে কিন্তু এই আদালত প্রাঙ্গণে হাজির করেছে। কিছুক্ষণ আগে আদালত সরাসরি থানা থেকে এই আদালত প্রাঙ্গণে এনে গারদ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে অভিযুক্ত শিক্ষক, তার বিরুদ্ধে যেই আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলাটি করা হয়েছিল, সেই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। এবং আরেকটি বিষয় যে আপনি জানেন যে এই মঙ্গলবার দিবাগত রাত, অর্থাৎ আজকে বুধবার ভোরেই কিন্তু ভোর রাতে আজকে আটক করেছে পুলিশ এই অভিযুক্ত শিক্ষককে। এবং গত কয়েকদিন আগেই কিন্তু এই শিক্ষকের বিরুদ্ধে তাদের ইউনিভার্সিটিতে আহসানুল্লাহ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এই ইউনিভার্সিটির টিচারের বিরুদ্ধে কিন্তু ব্যাপক বিক্ষোভ করেছে যাতে তাকে আটক করে তার আইনের আওতায় আনা হয়। এবং পুলিশ কিন্তু বলেছে যে তাদেরকে আইনের আওতায় আনা হবে যদি ওই ধরনের কোনো এই অভিযোগের সত্যতা মিলে। তো সেই ভিত্তিতেই কিন্তু আজকে রিমান্ডের আবেদন করা হবে। কিছুক্ষণ আগে এনেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে
সিএমএম কোর্টে কিন্তু আজকে 2টার পরে 5 জন বাংলাদেশি যারা গতকালকে আটক হয়েছে পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তো আমি একটু জানিয়ে রাখি যে এদের যে 5 জনকে আটক করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে যেই অভিযোগটি তাদের বিরুদ্ধে সেটি হচ্ছে যে গত এপ্রিলের ঠিক মাঝামাঝি সময় কিন্তু তাদেরকে সিঙ্গাপুর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু তাদেরকে আটক করেছিল। তাদের মোট 13 জনকে আটক করেছিল। যে অভিযোগটি ছিল যে বাংলাদেশে এসে তারা বিভিন্ন ধরনের নাশকতা চালাবে, এই ধরনের পরিকল্পনার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এই জন্য কিন্তু 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে কিন্তু 5 জনকে কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং গতকালকে কিন্তু বনশ্রী এলাকা থেকে কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে আটক করেছে গোয়েন্দা পুলিশ এবং তাদেরকে আজকে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলাটি করা হয়েছে বনশ্রী থানায়, সেই রামপুরা থানায়, সেই মামলাটির ভিত্তিতে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে। রিমান্ডের ফরওয়ার্ডিং অর্থাৎ রিমান্ডের যে আবেদনের যে কাগজটি সেটিও কিন্তু আসামির সঙ্গেই কিন্তু পুলিশ এই কোর্টে হাজির করবে, নিয়ে আসবে এবং তারপরে কিন্তু তাদেরকে কোর্টে তুলে আসামি পক্ষের আইনজীবী 10 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে শুনানি করবে। তো আমি এখনো পর্যন্ত কিন্তু আসামিদেরকে আনা হয়নি। এই বিষয়ে কিন্তু এখনো কোনো কাগজপত্র আমাদের এই কোর্ট সংশ্লিষ্ট যে জিআর শাখায় কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো আসার পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে কোন কোন ধারায় তাদেরকে মামলাগুলি দিয়েছে এবং বিস্তারিত তথ্য এছাড়ার যে কপিটি সেটা থেকে জানতে পারবো। তো সৌমিত্র, এই সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ এই ছিল। মানে সাদিক, যাদেরকে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে আটক করা হয়েছে তাদের এখন আদালতে তোলা হয়নি, তবে আপনি যেমনটি বলছেন যে তাদেরকে দুপুরের দিকে তোলা হতে পারে। এবং দর্শক, আপনারা শুনছিলেন সহকর্মী সাদিকুর রহমান জানাচ্ছিলেন নিম্ন আদালত চত্বর থেকে যে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যেই আদালতে তোলা হয়েছে, তারও রিমান্ড চাইবে পুলিশ তদন্তের জন্য, জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে রাজধানীর মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম. মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। বৈঠকে মার্কিন দূতাবাস কর্মকর্তাকে হত্যা, শিক্ষক ও ব্লগার খুন সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফর নিয়ে মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ে যেসব ক্ষেত্রে উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ সকাল 9টায় 3 দিনের সফরে বাংলাদেশ পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সফরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল আহমদ আল সাবাহ। সকাল 11টার দিকে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর শহীদের স্মরণে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়াও সেখানে থাকা স্মারক বইয়ে স্বাক্ষর করেন ও একটি গাছের চারা রোপণ করেন তিনি সহ তার সফর সঙ্গীরা গতকাল বিকেলে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। এই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে 3টি চুক্তি হওয়ার কথা রয়েছে। হ্যাঁ বলো। ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, খতনার অনুষ্ঠান সহ নানা সামাজিক অনুষ্ঠান। স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ, এসব অনুষ্ঠানের ভাড়ার টাকা স্কুলের তহবিলে জমা হয় না, বরং এ থেকে লাভবান হচ্ছে স্কুল কমিটির এক শ্রেণীর সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক কার্যক্রম পরিচালিত হলে বাধাগ্রস্ত হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এসব কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। ফখরুল শাহিনের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো বিয়েবাড়ি কিংবা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন, কিন্তু এটি আসলে রাজধানীর একটি সরকারি স্কুলের চিত্র। ছুটির দিন এলেই এভাবে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ধুমধামে হয়ে থাকে নানা সামাজিক অনুষ্ঠান। অনেক সময় এমনকি শিক্ষকদের না জানিয়ে স্কুল কমিটির সদস্যরাই পরিচালিত করেন এসব কাজ। বিনিময়ে তারা নিয়ে থাকেন মোটা অঙ্কের টাকা। না তো স্কুল ভাড়া হয়, আমরা তো স্কুলে কোনো ভাড়া নেই না এবং আদৌ আমরা জানি না। বিয়ের ব্যাপারে যদি কোনো আমরা পয়সাপাতি পেতাম তাহলে তো আমাদের কিছু কাছে, আমাদের বাচ্চারা পানি খেতে পারে না,
আমাদের বাথরুম নষ্ট, একটা ফ্যান নাই, নিজের টাকা দিয়ে ক্যাপাসিটার লাগাইছি। স্কুলে শিক্ষা কার্যক্রমের পরিবর্তে এ ধরনের সামাজিক অনুষ্ঠান করা হলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা শিক্ষাবিদদের। প্রি স্কুল ছেলে মেয়েদের আড্ডাখানা, তাদের খেলাধুলার ব্যবস্থা করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, অন্যান্য ক্লাব অ্যাক্টিভিটিজ, এগুলোতে যদি আমাদের ছেলে মেয়েদের অংশগ্রহণ থাকে তাহলে কিন্তু তাদের মানসিক বিকাশ হবে, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশও ঘটবে। এই ধরনের কর্মকাণ্ডে আমাদের স্কুল কলেজের প্রাঙ্গণ ব্যবহার করা। তবে শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক অনুষ্ঠানের বিষয়টি এখনো অবগত নন তিনি। বিয়ের অনুষ্ঠান বা এই ধরনের কোনো অনুষ্ঠান করলে সেগুলোতে একটা ময়লা আবর্জনা হতে পারে এবং এটা সম্পর্কে এটা অন্যরকম প্রভাব পড়তে পারে, যে জিনিসটা মানে সামাজিক কাজ ওইটাও, কিন্তু ওইটা করার জন্য আলাদা জায়গা। আমরা সেই জিনিসটা নিশ্চয়ই আগে নজরে আসে নাই, আমরা এখন খোঁজ নিব এবং নিয়ে সবার সাথে কথা বলবো যাতে এই ধরনের বিষয়গুলো তারা অ্যাভয়েড করেন, যেগুলো আমাদের শিক্ষার জন্য সহায়ক হয় না। এমন শিক্ষার পরিবেশ বজায় রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ শিক্ষাবিদদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। আমরা একটু সরাসরি যাব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সহকর্মী এহসান জুয়েল রয়েছেন সেখানকার বিস্তারিত একটু তার কাছ থেকে জেনে আসি। জুয়েল, নিরাপত্তা ইস্যু ছাড়া আর কি কি ইস্যু আসলে আলোচ্য হতে পারে এই বৈঠকে? পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়ালের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বৈঠকটি শুরু হয়েছিল এবং সেটি চলেছে 2 ঘন্টা ধরে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই 2 ঘন্টা ধরে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল। যদিও এটিকে বলা হচ্ছিল একেবারে আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এরপরে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে এখন বৈঠক করছেন নিশা দেশাই বিশওয়াল এবং এই বৈঠকটিকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক একটি বৈঠক। সাম্প্রতিক বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটছিল, ডগার থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যে জুলহাজ হত্যাকাণ্ড, এইসব বিষয়ে কিন্তু আপনারা জানেন যে আগে থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করে আসা হচ্ছিল এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও কিন্তু যুক্তরাষ্ট্রের এইখানকার যিনি রাষ্ট্রদূত তিনি এইসব ক্ষেত্রে আইনি সহায়তা দিতে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সেসব বিষয় নিয়েই মূলত কিন্তু নিশা দেশাই বিশওয়ালের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আজ সকালেই কিন্তু তিনি নিশা দেশাই বিশওয়াল ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় ছিলেন। মূলত এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন ধরনের আলোচনা, তার এই ধারাবাহিকতায় আজকের এই আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সবকিছু মিলে নিশা দেশাই বিশওয়াল 3 দিন বাংলাদেশে থাকবেন বলে আমরা এই সফরে জানতে পেরেছি এবং এই সফরে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তবে কবে সেটি কখন অনুষ্ঠিত হবে সেটি আমরা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। এখন পর্যন্ত বৈঠকের কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেসব বিষয়ে আমরা হয়তো ধারণা করতে পারছি, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে যেহেতু স্পষ্ট কোনো এই বিষয়ে বক্তব্য দেওয়া হচ্ছে না, তাই এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আপনাদের স্পষ্ট করে বলতে পারছি না আসলে কি ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে, কিংবা আগামী 2 দিন ধরে তার সফরসূচিতে যেসব কর্মসূচি রয়েছে সেখানে কি ধরনের আলোচনাগুলো হবে সে বিষয় নিয়ে আমরা স্পষ্ট করে বলতে না পারলেও ধারণা করতে পারি যে কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শেষ হবে। আর বৈঠকটি শেষ হওয়ার পরে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশা দেশাই বিশওয়ালের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সৌমিত্র, এই ছিল এখানকার সবশেষ খবর। সহকর্মী এহসান জুয়েল বলছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে। জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়ালের বাংলাদেশ সফরের কর্মসূচি এবং তার বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে নানা তথ্য। যাচ্ছি অন্যান্য খবরে। সিগন্যাল বাতি ছাড়া পুরোপুরি হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা না থাকায় নগরীতে তীব্রতর হচ্ছে যানজট। সিটি মেয়র শিগগিরই সিগন্যাল বাতি লাগানোর আশ্বাস দিলেও ট্রাফিক বিভাগ বলছে স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর করতে সামগ্রিক উন্নয়ন প্রয়োজন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম।
মুখে বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারা, এটাই চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক সিগন্যালের পদ্ধতি। এই প্রক্রিয়ায় একটি গাড়ি থামে তো অন্যটি ছুটে যায়। নগরীর বিভিন্ন রাস্তায় এভাবেই যান চলাচলে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিনিয়ত তাদের হিমশিম খেতে হচ্ছে যানজট নিরসনে। গাড়ি অনেক সময় আমাদেরকে ফ্লো করতে পারে না, গাড়ির ড্রাইভার আমার সময় ফ্লো করতে না পারে অনেক সময় কি করে সামনে চলে যায়। ম্যানুয়াল হলে অনেক সময় চারটা মানতে চায় না, আর আমাদের ট্রাফিকের যারা সিগন্যাল ধরে ওরা হুট করে গাড়ির সামনে চলে যেতে পারে না, গেলে দেখা গেলে বিপদ হতে পারে। স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি না থাকায় নগরীর মুরাদপুর, ওয়াসা ও আগ্রাবাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সারাক্ষণ লেগে থাকে যানজট। এসব সড়কের নির্দিষ্ট সময়ে যানবাহন চলা থামার কাজ করে যেই সিগন্যাল বাতি, তার অধিকাংশই অকেজু। কোনোটি ভেঙে গেছে তো আবার কোনোটিতে নেই বিদ্যুৎ সংযোগ। কোথাও সবুজ বাতি জ্বলে তো লালটি জ্বলে না, একেবারে বেহাল অবস্থা। সিঙ্গেল দিছি, আপনি সিঙ্গেল অমান্য করছেন, কিন্তু উনি সিঙ্গেল দিছে, আমি পিছনের গাড়ির থেকে জন্য দেখতে পারিনি। কেউ খেয়াল করে, কেউ খেয়াল করে না, আর বাতিটা তো সবাই ফলো করে। গাড়ি কখন থামলো, কখন যাচ্ছে, এটা আমরা কিছু বুঝতে পারছি। এদিকে সামগ্রিক উন্নয়ন ছাড়া স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা অসম্ভব বলে জানালেন ট্রাফিক বিভাগ। ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তার অবস্থা প্রায় 50% রাস্তায় অকুপাই। এই অবস্থায় চালানোটা আরো কঠিন হবে। তার চেয়ে সামগ্রিকভাবে রাস্তাঘাট ঠিক হয়ে গেলে এবং পরিবহনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারলে তখন এটা খুব ভালো কাজ করবে সিগন্যালিং সিস্টেমটা। অবশ্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন সিটি মেয়র। ম্যানুয়ালি করতে গিয়ে মোড়গুলোতে ঠিকভাবে গাড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা যদি ফুললি অটোমেশন করা যায় তাহলে এটা অনেকটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যাবে যানবাহনগুলোতে। চট্টগ্রাম নগরীতে অন্তত গুরুত্বপূর্ণ 30 থেকে 35টি স্থানে সিগন্যাল বাতি থাকলেও যার অধিকাংশই অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রির কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়ায় শ্রমিকদের মানবেতর জীবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুকুল মঞ্চের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও এতে একাত্মতা জানান। এ সময় সমাবেশ থেকে দ্রুত রেজাউল হত্যার বিচারের দাবি জানানো হয়, নইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া একই সময় সিনেট ভবনের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। 12 দিন হয়ে যাচ্ছে স্যারের মৃত্যুর, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে কোনো রকমের জবাব পাচ্ছি না। আমরা এটার জবাব চাই। প্রশাসন কি করছে এতদিন ধরে? প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারই এভাবে আটকে থাকে, তাহলে আসলে যে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী হত্যাগুলো এবং বুদ্ধিজীবীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। ছাত্রছাত্রীরা আন্দোলনের সময় দিচ্ছেন, আমরা দ্রুততম সময়ের বিচার আশা করছি। হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন যে সমস্ত সংস্থা নিয়োজিত আছেন, আমরা বিশ্বাস করতে চাই যে তারা গুরুত্বের সাথে এই কাজটা করবেন, এই তদন্ত কার্যক্রমটা চালাবেন এবং প্রকৃত দোষী যারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন। বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন বন্ধ হয়ে গেল, তারপরেও আমরা শিক্ষক সমিতি আমাদের এই অবস্থান কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা করেছি। প্রায় 3 ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে খুলনা জুট টেক্সটাইল মিল লিমিটেডের আগুন। মিলের শ্রমিকরা জানান, খুলনার দীঘিনালা উপজেলার মিলটির বেসিন সাইড থেকে সকাল 9:15টার দিকে আগুনের সূত্রপাত হয়। মিলের ভেতর সুতা, পাট, চটের বস্তার মতো দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই আগুন মিলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় দীঘিনালা ফায়ার স্টেশন থেকে প্রথমে একটিও, পরে খুলনা থেকে আরও 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিস জানায়, বাতাস ও ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হলেও প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর প্রাথমিক বিপর্যয় কাটানো সম্ভব হয়। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তেলের লাইন থেকে আগুনটা দুপ করে জ্বলে ওই মাথা থেকে এই মাথায় চলে আসছে, তারপরে পুরো মিলে আগুন ছড়ায় গেছে। টিনের উপর ধরতে একদম টিন পাইতে পাইতে সেই এই মাথা পর্যন্ত পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। মোট 5টা ইউনিট এখানে কাজ করছে এবং 10টা পাম্পের সাহায্যে আগুনটা নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে আগুনটা আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব।
এদিকে রাজধানীতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেটে আমবাগান বস্তিতে আগুনে অন্তত 60টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টার দিকে ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের পেছনে আমবাগান বস্তির দোতলা একটি টিন শেড বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রাস্তায় এসে আশ্রয় নেন। সকাল 10:30টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। আমার পাশের রুমে লাগছে, আমি ঘুমেছিলাম, ঘুমেতে উঠতে উঠে আগুন আগুন উঠতে দেরি, ঘুমেতে আগুনটা লাভ উঠতে দেরি নাই। 30,000 টাকা একদিন ফ্রিজ আনছে, ফ্রিজ সপ্তাহে আসছি, বাড়িতে পারি নাই। আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসতেছে, এখানে আসার পরে দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার পাশের বাসায় দোতলায় করছে, দোতলার ভিতরে সব, ওইখান থেকে যত সময় কারেন্টের থেকে যত সময় আগুনটা লাগছে 24 ঘন্টা ওই বাসার ভিতরে চুলা জ্বলে, লাকড়ির চুলা 24 ঘন্টা চলে ওই বাসার ভিতরে লাকড়ির চুলা। যারা বসবাস করে এদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করব এবং ধৈর্যের সঙ্গে এই দুর্ঘটনা, এই যে মালের ক্ষতি হয়েছে এবং তাদের যে সমূহ ক্ষতি হয়েছে, এটা ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করবে আমি আশা করি। আর্থিক সহযোগিতা যা যা প্রয়োজন আমরা করব। যেখানে সাধারণ মানুষ ঘর পুড়ে যায়, আমরা আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সাহায্য কিছু করি, সবসময় করেছি এবং এখানেও আমরা এই সাহায্যটা করব। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের 2 উপজেলার গ্রামেগঞ্জে এখন উৎসবের আমেজ। ভোটারদের সমর্থন আদায়ে প্রতিশ্রুতির ফুলছুরি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রার্থী বাছাইয়ের যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 7 মে দিনাজপুরের চিরির বন্দর ও পার্বতীপুর উপজেলার 19টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার প্রতিটি বাড়ির আঙিনা থেকে শুরু করে পাড়া মহল্লা, হাট বাজার সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। ভোট বাগাতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিএনপির প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। ইউনিয়নকে আমরা একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে আমরা উপহার দিতে সর্বত্র চেষ্টা করব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে কিনা সন্দেহ। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনে বহু অভিযোগ দাঁড় করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। তবে প্রতিশ্রুতির ফুলছুরি নয়, সৎ ও যোগ্য প্রার্থীদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রত্যয় ভোটারদের। আমরা এমন একজন প্রার্থী নির্বাচিত করব যে আমাদের সুখে দুঃখে যে কোনো দুঃসময়ে আমাদের সামনে থাকবে। ব্রিজ, রাস্তাঘাটের জন্য বা টিউবওয়েল জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করবে, তাদেরকে আমরা ভোট দেবো আর কি। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা ব্যবস্থা সহ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করছি 7 মে যে নির্বাচন, সেটি পূর্ববর্তী 3টে ধাপের মতোই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার 19টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 78 জন এবং সাধারণ ও নারী সদস্য পদে 868 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার 10টি ইউনিয়ন পরিষদেও জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। জয়ের আশায় দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। অবশ্য ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। জেলা নির্বাচন কর্মকর্তা অবশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। ফারুক আহমদের পাঠানো তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের হাওয়ায় পাল্টে গেছে চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ জনপদ। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন কথার ফুলঝুরি নয়, যোগ্যতায় প্রতিনিধি নির্বাচনের মাপকাঠি তাদের। সুখ দুঃখে থাকবে তাকে আমরা ভোট দেবো। এবার আমরা সুন্দর মতন যেমন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে যেন আমরা বাড়িতে আসতে পারি, আমরা যোগ্যতা মানুষ চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীরা। যদি এলাকাবাসী আমাকে আবার নৌকামাকে ভোট দিয়ে বিজয় করে, নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ আবার
এই দেশটা অনেক উন্নয়ন করবো। যথেষ্ট সাড়া পাচ্ছি। আমার সততা, আমার মেধা, এলাকাবাসী ভালোবাসা নিয়ে আমি আগামী দিনে বিজয় সুনিশ্চিত। ভোটাররা চান সংঘর্ষবিহীন, অবাধ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন, আর সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিলেন জেলার নির্বাচন কর্মকর্তা। আমরা যাতে আমার ভোটটা অন্ততপক্ষে আমি সঠিকভাবে যেন প্রয়োগ করতে পারি। সুস্থ মতন ভোট দিতে চাই, যেমন কিলাকিলি না হয়, গুল্লি বোমা যেন না মারে, ওই পজিশনে আমরা ভোট দিতে চাই। ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি, এবং প্রার্থীদের মধ্যে যাতে উৎসব এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা ব্যবস্থা নিচ্ছি। 2 উপজেলার 10টি ইউনিয়নে মোট ভোটার 1,56,567 জন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট 434 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরা ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা। নরসিংদীর রায়পুরা উপজেলার 23টি ইউনিয়নে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট বাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার 7টি ইউনিয়নের প্রার্থীরা। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে 23 জন, সাধারণ সদস্য পদে 256 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 71 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ইন্ডিয়ানায় বিপুল ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের জয়, মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা টেড ক্রুজের। সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে গড়ে ওঠা একসময়ের স্বনামধন্য ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি এখন অচল। 1 দশক ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। নিজেদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। মালিকপক্ষ বলছে, সরকারের সঙ্গে মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও আদালতে মামলা থাকায় কারখানার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তারা। শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু না বললেও শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিরোধ মিটিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকেই। ঢাকার শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর 3 পর্বের ধারাবাহিকের 3য় ও শেষ পর্ব আজ। গেল শতকের 50-এর দশকে ঢাকার শ্যামপুর কদমতলী এলাকায় যে কয়টি শিল্প কারখানা গড়ে ওঠে, ছবির এই কারখানাটি তার অন্যতম। 42 একর জায়গার উপর গড়ে ওঠা এই ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এখন সম্পূর্ণ বন্ধ। পাহারারত কয়েকজন নিরাপত্তারক্ষী আর বহুদিনের অব্যবহৃত কলকব্জা ছাড়া আর কিছুই চোখে পড়বে না। অথচ এই কারখানায় তৈরি দেশলাই দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হতো। 3 থেকে 3.5 হাজার শ্রমিক কর্মচারীর পদচারণায় মুখরিত ছিল যে কারখানা, সেটা এখন জরাজীর্ণ এক ধ্বংসস্তূপ। খোলা আকাশের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ। কয়েক দফা হস্তান্তর আর মালিকানা দ্বন্দ্বে শেষ পর্যন্ত চালু কারখানার ফটকে ঝুলছে অনিশ্চয়তার তালা। নিরাপত্তারক্ষী ও সাবেক কর্মীরা বললেন, বেশিরভাগ কর্মচারীর বেতন বন্ধ হয় 2007 সাল থেকে। মালিকের কাছে শ্রমিকের পাওনা প্রায় 6 কোটি টাকা। টাকা না পেয়ে অনেকে হতাশ হয়ে মানবেতর জীবনযাপন করছেন, কেউ বা এখনো বুক বেঁধে আছেন আশায়। কোনো শ্রমিকই নাই, সব রাস্তার ভিখারি, খেটে খায়, দোকান পাট ওইটা ফুটপাতে দৌড়দৌড়ি করতেছে। এইসব মানবতার জীবনযাপন মরে যেতেছে, টাকা পাইতেছে না। সরকার যদি একটা ডিসাইড করতো তাহলে মালিক আমাদেরকে একটা করিয়ে দিতে পারতো আর কি। দোষী যে প্রতিষ্ঠান চালাইছে, আমরা তো খাইয়া না খাইয়া বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার প্রাপ্য পয়সাটাই আমরা চাই। কারখানার 70% মালিক ভাইয়া গ্রুপ বলছে, 2008 সালে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন মালিক পক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নিলেও পরে তা বাতিল হয়। ওই 30% শেয়ার যেটা বিসিআইসি যাতে সরকারের শেয়ার, সেটা যদি তারা আমাদেরকে 70% ওনাদেরকে ট্রান্সফার করে দেয়, তাহলে আমরা নতুন করে একটা চিন্তা ভাবনা করে ফ্যাক্টরি চালু করতে পারি। গভর্নমেন্টের সঙ্গে শেয়ার একসঙ্গে রেখে 30-70 রেশিওতে করে এটা করা সম্ভব না। তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিবাদ মিটিয়ে সম্পদ রক্ষা করার ব্যাপারে উদ্যোগী হতে হবে সরকারকেই। সরকার কিন্তু ব্যবসা করতে পারবে না। এখন কিন্তু প্রাইভেট সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, প্রাইভেট এন্টারপ্রেনিয়র বাংলাদেশে গড়ে উঠেছে। সুতরাং এই প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপের হাতে এগুলি ছেড়ে দিতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া দেশের এমন শিল্প কারখানা নিয়ে সরকারের নতুন পদক্ষেপ প্রয়োজন বলেও মত তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রচণ্ড দাবদাহের কারণে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে চরমভাবে ব্যাহত হচ্ছে মাছের রেণু উৎপাদন।
এতে হ্যাচারি মালিক সহ মাছ উৎপাদনের সাথে জড়িতরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হ্যাচারি মালিক সমিতির দাবি, এ ক্ষতির পরিমাণ প্রতিদিন 2 কোটি টাকার বেশি। জুয়েল মৃধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা দেশে মাছের যে পরিমাণ রেণুপোনা উৎপাদন হয় তার 65% যশোরের চাচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে। বছরে উৎপাদন হয় 1,62,000 কেজি রেণু। মূলত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত চলে এই উৎপাদন। কিন্তু গত 1 মাসের তীব্র তাপদাহের কারণে চরমভাবে ব্যাহত হয়েছে রেণু উৎপাদন ও মাছ তৈরির অন্যান্য প্রক্রিয়াগুলো। গবেষকদের মতে সুস্বাদু পানির মাছের রেণু উৎপাদনে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপমাত্রা, কিন্তু যশোরে বিরাজ করছে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। যারা নার্সারি এবং যারা কালচারের জন্য নিয়ে যাচ্ছে তাদের পক্ষে এই তাপমাত্রা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল তার 50% উৎপাদন করতে পারছে না। তারপরে উৎপাদিত পণ্যের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। তাপ স্বাভাবিক হলে আমরা আশা করি সব ভালো হয়ে যাবে। তাপদাহের কারণে কেবল হ্যাচারি মালিকরাই নন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরাও। গত বছরে আমরা এই সময়টায় কোটি কোটি ধানি বিক্রি করেছি, সেখানে এবার অনেক 10-20 লাখ এরকম ধানি বিক্রি হচ্ছে। গরমের কারণে খরিদ্দার তো নাই, আর যারা আমরা মাছ পুকুরে চাষ করি সমস্ত মাছ এই গরম খরার কারণে মরে গেছে। আমাদের আয় রোজগারও কমে গেছে, আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টেই আছি আমরা। হ্যাচারি ও মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, আবহাওয়ার বিরূপ প্রভাবে মাছ উৎপাদন ব্যবসার সাথে জড়িতরা প্রতিদিন 2 কোটি টাকার ওপরে ক্ষতির শিকার হয়েছেন। ভূমিকর, বিদ্যুৎ বিল এগুলো আমরা আগে পূর্বে কৃষি রেটে দিতাম, কিন্তু বর্তমানে আমরা এগুলোকে শিল্প রেটে আমাদেরকে দিতে হচ্ছে। সরকার এই ব্যাপারে দৃষ্টি না দেন তাহলে অচিরেই যে সমস্ত হ্যাচারিগুলো আছে সেগুলো বন্ধ হতে বাধ্য। যশোরে প্রায় 1.5 লাখ মানুষ সরাসরি মাছের রেণু ও পোনা উৎপাদনের সাথে জড়িত। সময় সংবাদ, যশোর। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 7 হেক্টর জমির আবাদি ধান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। তবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি ইটভাটা মালিক। কৃষি বিভাগ ও কৃষকরা জানান, উপজেলার ইটাল্লা গ্রামে সাকুরা এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ভাটার আশপাশের প্রায় 7 হেক্টর জমির আবাদি ধান নষ্ট হয়ে গেছে। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে প্রতি 40 শতকে 6,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ইটভাটা মালিক। তবে এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেননি বলে জানিয়েছেন কৃষকরা। এদিকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গ্যাসের কারণে আমাদের পুরো মাঠ কি মাঠ এই দেখেন জ্বললে শেষ হয়ে গেছে। 40 কানি জমি আমরা একদম বিনিষ্ট হয়ে গেছে, শেষ। আমরা এই যে সুদ দেনা করে কর্জ করে সমিতি তুমি টেয়ারে লইয়া যা মনে করেন ফসল করছি। 30 টনের মতো ধান আমাদের ফলন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই 30 টন, এবং এটা ভবিষ্যতে আরো হবে যদি সেই ইটভাটাটি সেখানে থাকে। কৃষকরা যে ইটভাটার যে বিষাক্ত গ্যাসের কারণে তাদের ফসলি জমির ক্ষতি হয়েছে, এই বিষয়টি আমি জেনেছি, আমার নলেজে এসেছে। এখন বিধি বহির্ভূতভাবে যদি ইটভাটা চলতে থাকে তাহলে আইনগত ব্যবস্থা। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচনের 6ষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ। কুচবিহার ও পূর্ব মেদিনীপুর জেলার 25 আসনে এ ভোট নেওয়া হবে। শেষ দফার ভোটে ছিটমহলবাসী নতুন ভারতীয়রা এবার প্রথমবারের মতো ভোট দেবেন। বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা ভোট দেওয়ার অধিকার পাওয়ায় খুশির হাওয়া বইছে সেসব অঞ্চলে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাগতম স্বাগতম। মঙ্গলবার কোচবিহারে জনসভার মধ্য দিয়ে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারণার ইতি টানলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনে বিরোধীদের সমালোচনা নয়, বরং তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন মমতা। হলদিবাড়ি থেকে মেট্রিগঞ্জ আসতে কত টাইম লাগে? জলপাইগুড়ি ময়নাগুড়ি দিয়ে ঘুরে যেতে হয়, তাই তো? এই ব্রিজটা হয়ে গেলে 20 মিনিট 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। জানেন তো ব্রিজটার নাম কি আমি দিয়েছি? এটার নাম জয়ী সেতু। আমি হলদিবাড়িতে ওই ব্রিজটা উদ্বোধন করতে এসেছিলাম, আর আজকে চ্যাংড়াবান্ধা রেলের কথা মনে করিয়ে দিলাম, ব্রিজের কথা মনে করিয়ে দিলাম। বিধানসভা নির্বাচনের শেষ দফায় কোচবিহারের 9 ও পূর্ব মেদিনীপুর জেলার 16 আসন মিলিয়ে মোট 25 আসনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবার। শেষ দফায় সবচেয়ে কম আসনে নির্বাচন হলেও এই দফার ভোটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আগের পর্বের নির্বাচনে ভুয়া ভোট দেওয়ার অভিযোগ পেয়েছি আমরা। এছাড়া বিচ্ছিন্ন কিছু সহিংসতাও হয়েছে। শেষ পর্বের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। যথেষ্ট ভিডিও ক্যামেরা বসানোর পাশাপাশি কেন্দ্রীয়
কেন্দ্রীয় সরকারের নির্বাচনী পর্যবেক্ষকরাও কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহার জেলার 51টি বিলুপ্ত হওয়া বাংলাদেশের ছিটমহলে 14,864 জন বাসিন্দার মধ্যে 18 বছরের বেশি বয়সের 9,776 জন ভারতীয় প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। এর জন্য তাদের প্রত্যেকেই সচিত্র ভোট কার্ডও দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি বিলুপ্ত হওয়া ছিটমহল থেকে ভারতের মূল ভূখণ্ডে চলে আসা 922 জনের মধ্যে 574 জন ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। যেখানে আমাদের বাপ দাদারা চলে গেছে এই আশা নিয়ে, কিন্তু তাদের আশা জীবনে কোনোদিন পূরণ হয়নি। আজকে আমাদের জীবনে সেই আশা পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী নির্বাচন হবে আমাদের একটা ভোট নিয়ে, সেই ভোটে জানি না কার ভাগ্যে আছে, তবে আমাদেরকেও বহুত খুশি লাগছে যে আমরা আজকে এই ভোট দিতে যাব। আমাদের ছেলেপেলে যে শিক্ষা এবং সরকারি আশ্রমে আইনের মাধ্যমে থাকবে, এটা আমরা ঠিক পরিচয় দিতে পারবো। আমাদের নিজ সত্ত্বে আইডেন্টি কার্ড, রেশন কার্ড এগুলো আমাদের হবে। এর চেয়ে আর আনন্দ কি আছে? এখন সত্য পথে যাইতে পারবো, সত্য কথা বলতে পারবো, আমাদের তার কোনো ভয় নেই। পশ্চিমবঙ্গে বিধানসভার 295 আসনের মধ্যে এ পর্যন্ত 5 দফায় 269 আসনের ভোট নেওয়া হয়েছে। আগামী 19 মে প্রকাশ করা হবে ফলাফল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্পের কাছে পরাজয়ের মধ্য দিয়ে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেড ক্রুজ। অন্যদিকে ডেমোক্র্যাট দলের ফ্রন্ট রানার হিলারি ক্লিন্টনকে হারিয়ে এই অঙ্গরাজ্যের প্রাইমারিতে চমক দেখিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। 53.2% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন তিনি। এর ফলে ডেমোক্র্যাট দলের প্রার্থী নির্বাচনে হিলারির চূড়ান্ত মনোনয়ন আবারও অনিশ্চিত হয়ে পড়ল। তবে ইন্ডিয়ানা প্রাইমারিতে জয়ের ফলে রিপাবলিকান ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। 54.2% ভোট পেয়ে এই প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে পরাজিত করেন ট্রাম্প। এর আগে ট্রাম্প নির্বাচিত হলে আরেকটি 9/11-এর পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছিলেন টেড ক্রুজ। খেলার খবর। আইপিএল প্লে অফ নিশ্চিতের দিকে এগিয়ে যেতে কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। দিল্লির বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইউসুফ পাঠানের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে গৌতম গম্ভীরের দল। তবে দলের বোলিং চিন্তার কারণ হতে পারে কেকেআরের। সাকিবের পরিবর্তে দলের সুযোগ পেয়ে খুব একটা সুবিধা করতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিস লিন। তাই বরাবরই ইডেনে ভালো করা সাকিব ফিরতে পারেন একাদশে। অন্যদিকে টেবিলের তলানিতে অবস্থান করছে কিংস 11 পাঞ্জাব। তবে অধিনায়ক পরিবর্তন করে 3 ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে প্রীতি জিন্তার দল। তাই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ম্যাক্সওয়েল ডেভিড মিলাররা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস গ্রেফতার, নেওয়া হয়েছে আদালতে। ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে নানা সামাজিক অনুষ্ঠান। বিনিময়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। খুলনায় জুট মিলের ভয়াবহ আগুন 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। রাজধানীর গ্রিন সুপার মার্কেটের পেছনের বস্তিতে আগুন। সিগন্যাল বাতি ছাড়া শুধু হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। তীব্র যানজটে নাকাল নগরবাসী। সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এবং প্রচণ্ড দাবদাহে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণু উৎপাদন ব্যাহত, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।